দেখো, আমরা এবার যে বিষয়টা দেখব, যে দুটো বিষয়, এই যে আমাদের ব্যক্তি বৈষম্য, তার ক্ষেত্রে বংশগতির কি রোল রয়েছে, হেরিডিটি কতটা এই ব্যক্তি বৈষম্যকে প্রভাবিত করে। আরেকটা দেখব যে পরিবেশ, এনভায়রনমেন্ট, আমাদের পারিপার্শ্বিক অবস্থা আমাদের মধ্যে এই ব্যক্তি বৈষম্যকে কতটা প্রভাবিত করতে পারে। তো প্রথমেই আমরা যেটা শুরু করব, ব্যক্তি বৈষম্যের ক্ষেত্রে বংশগতির কি রোল রয়েছে, বংশধারার কি রোল রয়েছে। আমরা বংশগতি কি বিষয়টা একটু জেনেছিলাম আগের ক্লাসে, আজ আরেকটু বলে দেই যে তুমি তোমার মা বাবা বা তোমার যে পূর্বসূরি তাদের থেকে যে বৈশিষ্ট্যগুলো পেয়েছো, সেই বৈশিষ্ট্যগুলোই হচ্ছে তোমার বংশগতি। তুমি তোমার মা বাবা বা পরিবারের থেকে যে বৈশিষ্ট্যগুলি পেয়েছো, সেগুলোই কিন্তু তোমার বংশগতি। এই বংশগতি কিন্তু সহজাত, জন্মের পরই আমাদের মধ্যে এগুলো সব থাকে, মানে জন্মের সঙ্গে আমরা নিয়ে আসি আর কি এগুলোকে। অর্থাৎ আমাদের যে পূর্বপুরুষ, আমাদের মা বাবা দাদু, ঠিক আছে, ঠাকুমা, হতে পারে ঠিক গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার, এই প্রত্যেক জনের থেকেই আমরা বিভিন্ন রকম যে জিনগত বৈশিষ্ট্য, সেটা আমাদের শারীরিক অথবা মানসিক বৈশিষ্ট্যগুলিকে প্রভাবিত করে, সেগুলো লাভ করে থাকি। এগুলোকে আমরা বলছি বংশগতি বা বংশধারা। মানে হতেই পারে তুমি তোমার মামার মতো রং পেয়েছো, হতেই পারে তুমি তোমার কাকুর মতো লম্বা হয়েছো। এক্ষেত্রে কোনো সেরকম কোনো ভুল বা বিষয়টা নেই। তোমার মধ্যে এই জিনগত যে পরিবর্তনটা বা জিনগত প্রবাহটা, এটা হয় তোমার বাবার থেকে এসেছে, নয় তোমার মায়ের থেকে এসেছে। মা মামার সঙ্গে সম্পর্কিত, বাবা কাকুর সঙ্গে সম্পর্কিত, কারণ তারা একই মায়ের সন্তান সন্ততি। তাহলে বংশগতি কি? একটি শিশুর সহজাত বৈশিষ্ট্য এগুলো, যেগুলো জন্মের সময় শিশু নিয়ে জন্মায়, এবং এগুলি হচ্ছে শিশুর ব্যক্তি বৈষম্যের সবচাইতে প্রখর একটি কারণ বা প্রভাবক। কারণ বংশ, একটা কথা আছে না, রক্ত কখনো ধোঁকা দেয় না। রক্তে যদি ভালো গুণ থাকে, পরিবেশ যতই ঢাকা দেওয়ার চেষ্টা করুক, ভালো গুণ প্রভাবিত হবে। এর বিপরীত হয়। তাহলে বংশগতি কি? আমরা পূর্বপুরুষদের থেকে যে বৈশিষ্ট্যগুলো পেয়ে এসেছি, সেগুলো শারীরিক হতে পারে, মানসিকও হতে পারে। তো সেগুলো সম্পর্কে একটু আলোচনা করা হোক। কি প্রথমে দৈহিক গঠন বা আমরা বাহ্যিক দিকটা কেমন আমাদের, আমরা প্রত্যেকেই জানি। আমরা উচ্চতা, গায়ের রং, চোখের মনির রং, চুলের প্রকৃতি, শারীরিক কাঠামো, মুখের আকৃতি, দেখবে যারা সিকিমের দিকে থাকে, যারা চায়নার দিকে থাকে, তাদের মুখের আদল আর আমাদের মুখের আদল আলাদা, কখনোই একই নয়। আমরা আমাদের মুখের আদল আমাদের মা বাবার কাছ থেকে পেয়েছি, বা আমাদের পূর্বসূরি থেকে পেয়েছি। তেমনি কোনো একটি মানুষের গায়ের রং, তার চোখের মনির রং, চুলটা কার্লি হবে না স্ট্রেট হেয়ার হবে। অনেক বাচ্চা দেবে কার্লি হেয়ার হয়। দেখবে যারা হয়তো দেখেছো, একটু খেলা সম্পর্কে খুব পরিচিত, যারা ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার, অনেকেই জানো, সেই ওয়েস্ট ইন্ডিজের যারা প্লেয়ার, তাদের কিন্তু চুলগুলো ছোট 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 ছোট, এবং মনে হচ্ছে এমন সেই সাপের মতো পেঁচানো। আসছি সচিন, এটা পড়িয়ে নেই, আসছি। এতটাই সাপের মতো পেঁচানো, অর্থাৎ সেই চুলের আকৃতি কিন্তু আমাদের সঙ্গে তাদের আলাদা। কি বিষয়টা একটু ছোট্ট করে বলো, না হলে পড়ার পরে আসবো, বলে দাও।
সচিন? হ্যাঁ স্যার, বলছিলাম যে আপনি যেটা বললেন যে বংশগতি মানে বংশ পরম্পরায় চলবে, না, শুধু বংশ মানসিক হোক আর পরম্পরায় শারীরিক হোক। চলবে এমনটা তো বলছি না আমি। আপাতত বলো। আমি বলতে চাইছি, তাহলে ধরুন আমি এখন বর্তমানে পশ্চিমবাংলায় আছি, ভবিষ্যতে হুম। যদি আমি কোনো নেপাল এই সাইডে চলে যাই, তখন হুম। ধরুন সে কি নেপালের সাথে সম্পর্কিত হয়ে শারীরিক পরিবর্তনগুলো ঘটবে তখন সেই ক্ষেত্রে, না না নাকি না না, তখন সে আমাদের যেমন বংশ পরম্পরা সেটা থাকবে? তুমি তুমি যদি নেপালে গিয়ে কোনো নেপালের মহিলাকে বিয়ে করো, তারপরে তোমার যারা উত্তরসূরি বা পরজন মানে পরের যারা আসবে, তাদের মুখের আদল একটু একটু করে চেঞ্জ হতে থাকবে। যারা আমাদের ভারত আর থেকে আমেরিকায় গেছে, তারা কি আমেরিকানদের মতো দেখতে হয়ে যাবে? কখনোই হবে না। হ্যাঁ, কিছুটা আর পরিমাণ দুজনে পরিবেশ প্রভাবিত করতে হবে। এবারে বলো। আর দুজনে যদি এইখানকারই হয়, দম্পতি যারা স্বামী স্ত্রী, তাহলে তাও হবে সেক্ষেত্রে না। পরে বংশ হবে না না, না, আলাদা হবে হবে না, না, হবে নাকি না। ওইখানকার পরিবেশে হবে? আমাদের আমাদের এখানকারই থাকবে। খুব হ্যাঁ, সামান্যতম শুধু হলেও হতে ওয়েদারের পারে। জন্য হয়তো স্কিন কালারটা পাল্টে হ্যাঁ, যাবে। সেটাই বলছি আর কি। খুব সামান্যতম হলে হবে, কিন্তু বিশেষ পার্থক্য আসবে না। ধরো মুখের যে স্ট্রাকচার, তাদের চাপা পারা, মানে যাকে আমরা থালার যে পিছনটা এটা চ্যাপ্টা পারা, আমাদের মুখের আদল কিন্তু চ্যাপ্টা পারা নয়। হ্যাঁ, যেটা উর্মি বললো একদমই ঠিক। আমি বললাম না, পরিবেশের জন্য কিছুটা পরিবর্তন হতে পারে। সেই পরিবর্তনটা না অরিজিনালি নয় বলতে গেলে। মানে তুমিও যদি এসি বাড়িতে থাকো, রোদের ইসে কম আসো, তাহলে কিন্তু তোমার গায়ের রংটা একটু হলেও ফেয়ার হবে দেন আমাদের এখানকার ক্লাইমেটের থেকে। আবার যদি আমাদের এখান থেকে তুমি নিরক্ষীয় বা ইকুইটোরিয়াল রিজনের দিকে যাও, তোমাদের গায়ের রং এখন যা আছে তার থেকে একটু চাপা হবে। কিন্তু তা বলে এই নয় তোমার শরীরের কাঠামো পরিবর্তন হয়ে যাবে, তোমার মুখের স্ট্রাকচার পরিবর্তন হয়ে যাবে, তোমার আইবলের যে কালার সেটা পরিবর্তন, এগুলো হবে না। এটাই হচ্ছে বংশগতি, যেটা আমাদের এক প্রজন্ম থেকে অন্য প্রজন্ম পাচ্ছে। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। এরপরে আসছে আমরা বুদ্ধিমত্তা এবং মানসিক যে ক্ষমতার দিক দিয়ে পার্থক্য। আমাদের মধ্যে অনেকেই জানি যে ইন্টেলিজেন্স বলে একটা বিষয়, যেটা আমাদের পড়া হয়ে গেছে আগে, প্রত্যেকটা মানুষের কিন্তু আলাদা। এই যে আলাদার পিছনে একটা প্রধান কারণ হচ্ছে বংশগতি। ফ্রান্সিস গ্যালটন কি বলছেন, যে তোমার মা বাবা যদি প্রতিভাবান হয়ে থাকে, তুমি প্রতিভাবান হবে। আবার যদি তুমি এবং তোমার স্ত্রী প্রতিভাবান হয়ে থাকে, তোমার সন্তান সন্ততিরাও প্রতিভাবান হবে। এটা ধরে নেওয়া হয়। কিন্তু পরিবেশ যদি ঠিকঠাক না পায়, কিছুটা হলেও পরিবর্তন হতে পারে। তার মানে এই নয় তারা একদম ডাফ হয়ে যাবে। আর শুধু দু কলম এই আমাদের প্রথাগত পড়াটাকেই যে বুদ্ধি বলে তা কিন্তু নয়। আবারও বলছি, এই যে প্রথাগত পড়া, স্যার আমার মা বাবা প্রফেসর আর আমি তো একদম কিছুই পারিনি, কিন্তু তুমি এমন কিছু পারো যেটা আলাদা, সেই দিক দিয়ে তুমি কিন্তু অনেক বেশি সক্ষম। তাহলে এটা বলা যেতে পারে, মা বাবা যদি বুদ্ধিমান হয়ে থাকে, তাহলে কিন্তু সন্তান সন্ততিও বুদ্ধিমান হবে। কারণ এই যে বুদ্ধিমত্তা, সেটা কিন্তু বংশগতি দ্বারা প্রভাবিত হয়। পরিবেশও কিছুটা প্রভাবিত করে। যেমন তুমি খুব বুদ্ধিমান, কিন্তু তোমাকে আমি নিয়ে গেলাম এমন একটা জায়গায় যেখানে পড়াশোনাই হয় না, যেখানে কোনো কিছু কালচার করা হয় না, প্র্যাকটিস করা হয় না, তোমার বুদ্ধির যে তীক্ষ্ণতা সেটা থাকবে না। তাহলে পরিবেশের প্রভাবটা আছে কিছুটা হলেও, কিন্তু বংশগতির প্রভাবটা বেশি অনেকখানি। মেজাজ এবং ব্যক্তিত্ব হতে পারে, খুব তুমি খুব রাগী বাচ্চা, কিন্তু এমন একটা পরিবেশে গেছো, তুমি চাপেই শান্ত হয়ে গেছো। আমরা একটা গল্প বলি না, একটা বাগধারা রয়েছে, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে নরক। তার কারণটা এটা, যে পরিবেশ একটু পরিমাণ পরিবর্তন করে দিতে পারে, কিন্তু যে তার মেজর যে ক্যারেক্টারিস্টিক্স গুলো, সেগুলোকে পরিবর্তন করতে পারে না। ঠিক আছে?
কিছুটা হলেও হয়। একটা ব্যক্তি রাগী, চঞ্চল, কতটা সংবেদনশীল হবে, ঠিক আছে, কতটা শান্ত প্রকৃতির হবে, সে এক্সট্রোভার্ট হবে না ইন্ট্রোভার্ট হবে, এগুলো কিন্তু বংশগতি দ্বারা প্রভাবিত হয়। ঠিক আছে, কিছুটা হলেও বংশগতি দ্বারা প্রভাবিত হয়। আর কি, বিশেষ প্রবণতা বা সহজাত দক্ষতা, অর্থাৎ যেটাকে আমরা একটু আগেই বলছিলাম লতা মঙ্গেশকরের যে গল্পটা, যে ওনার যে গলার স্বর হয়তো প্র্যাকটিসের জন্য হয়েছে, কিন্তু ওনার গলার মধ্যে কিছু হলো ইনবিল্ড বা গড গিফটেড ছিল। যদি ওনার ভোকাল কর্ডকে পরীক্ষা করা হতো, তাহলে দেখা যেত নিশ্চয়ই সেখানে আমাদের তুলনায় কিছু না কিছু পরিবর্তন ছিল। তোমরা জানো অনেকেই আইনস্টাইনের যে বুদ্ধির, আইনস্টাইন আর নিউটন, তার যে ব্রেনটাকে বিভিন্ন পার্টে পর্যবেক্ষণ করা হয়েছে, যেখানে সাধারণ মানুষের থেকে তার যে বৌদ্ধিক পার্টটা বেশি ছিল। ঠিক আছে, আইনস্টাইনই হবে, আই থিঙ্ক আইনস্টাইনই, হ্যাঁ। তাহলে কি, কোন একজন গায়ক হতে পারে, চিত্রশিল্পী হতে পারে, খেলোয়াড় হতে পারে, তার যে দক্ষতা তার মধ্যে কিন্তু ইনবিল্ড, অবশ্যই প্র্যাকটিস কাজ করে। আমিও প্র্যাকটিস করছি, তুমিও প্র্যাকটিস করছো, কিন্তু তুমি আমার থেকে ভালো প্রদর্শন করছো, তার মানে তোমার মধ্যে কিছুটা হলেও কিন্তু তোমার বংশগতি দ্বারা এই প্রবণতাগুলো এসেছে। এরপরে কি, বংশগত রোগ এবং শারীরিক ত্রুটি। আমরা বলি এটা, যে কোনো মা বাবার যদি কোনো রোগ থাকে সেইটা কিন্তু সারিয়ে নিতে হয়। অনেক ধরনের রোগ আছে দেখবে, এক পরিবার থেকে এক পরিবারে কিন্তু ট্রান্সফার হয়, সেটা জিনগত ভাবে। যেমন কি, আমাদের যে কালার ব্লাইন্ডনেস, কালার যে ব্লাইন্ডনেস, এটা জিনগত। থ্যালাসেমিয়া জিনগত, আমার থেকে আমার সন্তান সন্ততিতে, আমার মা বাবার থেকে আমার মধ্যে, এগুলো কিন্তু সঞ্চালিত হয়ে থাকে। আর কি, লিঙ্গ বৈষম্য, অর্থাৎ ব্যক্তি বৈষম্য আছে, কিন্তু লিঙ্গ বৈষম্যও দেখা যায়। কি, আমাদের যে ক্রোমোজোম রয়েছে, এটি কিন্তু এই লিঙ্গ বৈষম্যকে পৃথক করে। আমরা আগের দিন বলেছিলাম বিষয়টা, যে দুটো ক্রোমোজোম টোটাল আছে 23 জোড়া, 46টা, 22টা সব একই, আর দুটো আমাদের কি বলবো আমরা, নারী নারী না পুরুষ এটা চিহ্নিত করে। একটা হচ্ছে এক্স এক্স যেটা ফিমেলকে ইন্ডিকেট করে, আর এক্স ওয়াই যেটা মেলকে ইন্ডিকেট করে। এই যে নারী পুরুষের এই যে লিঙ্গ ভেদে তাদের কাজ করার ক্ষমতা, আবেগ প্রকাশের ক্ষমতা, তোমরা প্রত্যেকেই জানো যে মহিলা বা মেয়েরা একটু আবেগ প্রবণ, একটুতেই কেঁদে ফেলে, তার মানে এই নয় সব মেয়ে কাঁদে। অর্থাৎ এখানে লিঙ্গভেদে কিন্তু ব্যক্তি বৈষম্য আমরা লক্ষ্য করতে পারছি। মেয়েদেরকে তুমি যদি ভারী কাজ দাও তাহলে কম পারবে, ছেলেরা কিন্তু ভালো, মানে ভারী কাজ ভালো পারবে। আবার যেগুলো সময় সাপেক্ষ কাজ, মানে যেখানে পেশেন্স দরকার, যেমন ধরো আমাকে যদি চা পাতা তুলতে দেয়, আমি গাছ দুমড়ে দেবো, মুচড়ে দেবো, কিন্তু মেয়েদেরকে চা পাতা তুলতে দিলে তারা একটা পেশেন্স সহকারে, যেগুলো একদম নিউলি লিফ, সেগুলোকে কালেক্ট করবে আস্তে আস্তে। তাহলে এই যে লিঙ্গ ভেদে কিন্তু ব্যক্তি বৈষম্য আমরা দেখতে পাচ্ছি, যেটা কিন্তু বংশগতির দ্বারা আসছে। আর কি, এই যে লিঙ্গ বৈষম্য আমাদের এই শিক্ষা বিজ্ঞানে কতটা প্রয়োজনীয়, আমরা এটুকু জানতে পেরেছি বা জেনেই গিয়েছি যে একটা বাচ্চাকে আমাদেরকে শিক্ষা দিতে গেলে তাকে বুঝতে হবে সে কোন কোন দিক দিয়ে অন্যের থেকে আলাদা। আমার ক্লাসে 10 জন 20 জন বাচ্চা আছে, 30 জন বাচ্চা আছে, 30 জনকে একই স্ট্রাকচারে যদি আমি পড়াই, তাহলে কিন্তু তারা কখনোই সমানভাবে শিখতে পারবে না। কারণ ব্যক্তি বৈষম্য তাদের বোঝা, শেখার ধরনকে
আলাদা আলাদা করে দিয়েছে। তাই শিক্ষাক্ষেত্রে বা শিক্ষা বিজ্ঞানে এই বংশগতি সম্পর্কে জানা আমাদের খুব প্রয়োজন, যাতে আমরা তাদের শিক্ষার বিভিন্ন পদ্ধতি, মেথড অফ টিচিং, স্ট্র্যাটেজি অফ টিচিং এগুলোকে অ্যাপ্লাই করতে পারি। তাই তো আমাদের বর্তমানে স্টুডেন্ট সেন্টার্ড যে এডুকেশন, যেটাকে আমরা চাইল্ড সেন্ট্রিক এডুকেশন বলি, সেই এডুকেশনের দিকে আমরা অগ্রসর হচ্ছি। কারণ সবাইকে একই খাঁচার মধ্যে, একই ছাঁচের মধ্যে ফেলে করা যাবে না, শেখানো যাবে না। তাই আমাদেরকে এই ব্যক্তি বৈষম্য সম্পর্কে জানা উচিত, এবং এই ব্যক্তি বৈষম্যের গুরুত্বপূর্ণ যে প্রভাবক বংশগতি, তাকে আমাদেরকে খুব ভালোভাবে জানা উচিত, বোঝা উচিত, এবং সেই অনুপাতে কিন্তু আমাদেরকে টিচিং মেথড গুলোর পরিবর্তন করা উচিত। এরপরে আমরা দেখব কি পরিবেশের সঙ্গে কি মিথস্ক্রিয়া, যেটা সচিন প্রশ্ন করেছিলেন যে বংশগতি শুধু একা নয়, সে মেজর ফ্যাক্টর। মানে আজ তুমি পরীক্ষাটা খারাপ দিয়েছো, এর পেছনে শুধুমাত্র যে তুমি দোষী তা কিন্তু নয়, তোমার এনভায়রনমেন্টও সমপরিমাণ দোষী। তোমার এনভায়রনমেন্ট তোমাকে পড়ার সেই সুযোগটা করেও দেয়নি। তেমনি একটা মানুষের মধ্যে কেমন বিকাশ ঘটবে, কেমন ডেভেলপমেন্ট ঘটবে, শুধু বংশগতি স্থির করবে না, তার পরিবেশ বা এনভায়রনমেন্ট সেটা কিন্তু গভীরভাবে প্রভাবিত করে। এরপরে আসবো পরিবেশের ভূমিকা। আমি আগেও বলেছি পরিবেশ কি, আমাদের চারপাশে যা কিছু রয়েছে, যাদের সাথে আমরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মিথস্ক্রিয়ায় যুক্ত রয়েছে। এই টার্মটা না বললে ওই ছোটবেলার মতো পড়া আমাদের চারপাশে সবকিছুই আমাদের পরিবেশ না। আমাদের চারপাশে সবকিছু যাদের সঙ্গে আমরা আন্তঃসম্পর্কে যুক্ত, তারাই হচ্ছে আমাদের পরিবেশ। আর বংশগতির পরে এই পরিবেশই আমাদের এই যে বিকাশ বা এই যে ব্যক্তি বৈষম্য, তাকে কিন্তু প্রভাবিত করে। যেমন বললাম যে সচিন তেন্ডুলকারের মধ্যে ছিল ক্রিকেট সম্পর্কে দক্ষতা, লতা মঙ্গেশকরের মধ্যে ছিল গান সম্পর্কে দক্ষতা, সুর সম্পর্কে দক্ষতা, কিন্তু উপযুক্ত পরিবেশ তার এই দক্ষতাকে আরো বেশি প্রভাবিত করেছে, আরো বেশি প্রভাবিত করেছে। আমরা এরপরে এই পরিবেশগুলো কি রকম কি প্রভাব বিস্তার করে একটু জেনে নেব। প্রথমে কি সামাজিক পরিবেশের প্রভাব। যদিও সামাজিক এবং সাংস্কৃতিক পরিবেশ কাছাকাছি একই, একসঙ্গে আমরা বলতেই পারি। আমাদের যে সামাজিক যে রীতিনীতি, আমাদের যে সমাজে যে সমস্ত কি বলবো প্রভাবগুলো রয়েছে, প্রথাগুলো রয়েছে, তার দ্বারা কিন্তু একজন ব্যক্তি অন্য ব্যক্তির থেকে আলাদা হয়। তোমার ছোট বাচ্চাটাকে এমন একটা পরিবেশে নিয়ে যাও যেখানে সবাই খুব পড়াশুনোর মধ্যে থাকবে না, একটা মেসে যদি 50 জন বাচ্চা থাকে আর একটা বাচ্চা দুষ্টু হয়, সে কিন্তু 50 জনকে খারাপ করতে পারবে না, সে কিন্তু চাপে ভালো হয়ে যাবে। অর্থাৎ আমরা বলতে পারি সামাজিক পরিবেশ, সাংস্কৃতিক পরিবেশ একটি বাচ্চার ব্যক্তি বৈষম্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। যেমন আমেরিকায় থাকা কোনো ব্যক্তি, একে যখন আমরা ভারতে আনবো, সে জন্মের সময় যদি ভারতে চলে আসে, বংশগত দিক দিয়ে তার গায়ের রং আলাদা হবেই, ফর্সা হবে, লম্বা হবে, কিন্তু তার অন্যান্য যে বৈশিষ্ট্যগুলি, অন্যান্য যে ব্যবহার, সেটা শিক্ষাগত হতে পারে, দক্ষতাগত হতে পারে, সেগুলো পরিবেশ দ্বারা প্রভাবিত হয়ে যাবে। অর্থাৎ বলতে পারি যে ব্যক্তি বৈষম্যের ক্ষেত্রে পরিবেশ গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। আর কি, যেটা আমি বলেছিলাম
যে সহজাতটা শুধুমাত্র বংশগতি দ্বারা আছে, কিন্তু অর্জিতটা অবশ্যই কিন্তু পরিবেশ দ্বারা হয়। অর্থাৎ আমরা বিভিন্ন রকমের যে দক্ষতাগুলো, যে বৈশিষ্ট্যগুলো এখানে অর্জন করছি অভিজ্ঞতার মাধ্যমে, সেগুলোকে আমরা বলবো অর্জিত বৈশিষ্ট্য। এক্ষেত্রে আমি আর তুমি পরস্পর আলাদা। তুমি যদি একটা ভালো কোচিং সেন্টারে ভর্তি হও, আমি যদি একটা খারাপ কোচিং সেন্টারে ভর্তি হই, আমার বৌদ্ধিক ক্ষমতা থাকলেও আমি পিছিয়ে পড়ব। তার কারণ কি? আমার কালচার হচ্ছে না। আমি যে ধরনের প্রশ্নগুলো আলোচনা করছি যে মানুষগুলোর সঙ্গে, তারা ততটা ভালো না হওয়ার জন্য আমার অবস্থানটা কোথায় আমি সেটা বুঝতে পারছি না। কিন্তু তুমি তুলনামূলকভাবে আমার থেকে বংশগতিতে পিছিয়ে থাকা সত্ত্বেও উপযুক্ত পরিবেশ, ভালো সুযোগ সুবিধা, উচ্চ মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আওতায় এসে তুমি তোমার যে বুদ্ধিটাকে, তুমি তোমার মেধা অর্জন করার ক্ষমতাটাকে অনেক বেশি শার্প করে নিয়েছো। তুমি আইআইটিতে ভর্তি হও, তারা তোমাকে এমনি ঠিক করে দিবে। তুমি রামকৃষ্ণ মিশনে ভর্তি হও, তারা এমনি তোমাকে পিটিয়েই সোজা করে দিবে। সেখানকার পিটানো ইন দ্যাট সেন্স, সেখানকার নিয়ম রীতিনীতি, অর্থাৎ তার যে পরিবেশটা, এইটা কিন্তু তার ব্যক্তি বৈষম্যে খুব প্রভাব বিস্তার করে। আর কি, জীবন বিকাশের সকল স্তরেই প্রভাবিত হয়। শুধুমাত্র যে শৈশবে ছোট বাচ্চার সঙ্গে আমার বাচ্চাটা মিশে খারাপ হয়ে যাবে তা নয়, পরবর্তীকালে ভালো পরিবেশে এসে সে আবার ভালোও হবে। অর্থাৎ জীবনের সমস্ত স্তরে এই পরিবেশ আমাদের মধ্যে ব্যক্তি বৈষম্য সৃষ্টি করে থাকে। পরিমাপযোগ্য বৈষম্য এবং পরিবেশ, অর্থাৎ পরিবেশগত যে বৈষম্যগুলো আমরা কিন্তু মেজারমেন্ট করতে পারছি এখন। কিরকম? যেটা একটু আগেই বললাম, একটি শিশু খুব বুদ্ধিমান বংশগতির দিক দিয়ে, কিন্তু উপযুক্ত উদ্দীপনামূলক পরিবেশ না পাওয়ার জন্য তার বুদ্ধি যে বৃত্তিক বিকাশ সেটা কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে। একটু আগে যে পয়েন্টটা বললাম, আমি কোন একটা ভালো কোচিং সেন্টারে ভর্তি হতে পারলাম না, তুমি কিন্তু আমার থেকে অনেক একটা ভালো কোচিং সেন্টারে ভর্তি হলে আমার বৌদ্ধিক বিকাশ তোমার থেকে হয়তো কিছুটা বেশি হলেও আমি তোমার থেকে পিছিয়ে পড়ব। কারণ উপযুক্ত পরিবেশের অভাবে, উপযুক্ত উদ্দীপকের অভাবে আমি কিন্তু তোমার থেকে পিছিয়ে পড়ব। এরপরে যেটার জন্যই এই ক্লাসটা, সেটা হচ্ছে কি, আমরা যে শিক্ষক শিক্ষিকা হব, এই ব্যক্তি বৈষম্যটা কেন আমাদের কাছে প্রয়োজনীয়, কেন আমরা এই ব্যক্তি বৈষম্য সম্পর্কে জানবো, আর কেনই বা আমাদের আপার প্রাইমারি সিলেবাসে এই ব্যক্তি বৈষম্য আসলো। তার কারণটাই হচ্ছে কি, আমরা যাদেরকে নিয়ে পড়াবো, যাদেরকে নিয়ে আমাদের কাজ করব, তারা কেমন, তাদের অ্যাটিটিউড, তাদের পার্সোনালিটি যদি আমরা না জানতে পারি, আমরা তাদের জন্য একটা যথাযথ পরিকল্পনা গ্রহণ করতে পারবো না। অর্থাৎ শিক্ষার যে বিভিন্ন নীতিগুলো, আমাদের ভারতের যে শিক্ষানীতি আমেরিকার শিক্ষানীতির থেকে আলাদা। তার কারণ তারা বংশগতি এবং পরিবেশে আমাদের থেকে অন্য রকমের। তাই তুমি যে বাচ্চাদেরকে পড়াবে, সেই বাচ্চারা কেমন, তাদের ব্যক্তিত্ব কেমন, তাদের দৃষ্টিভঙ্গি কেমন, তাদের ক্যারিং ক্যাপাসিটি কেমন, এইটা যদি না জানি, আমরা কখনোই কিন্তু তাদেরকে যথাযথভাবে শিক্ষা দিতে পারবো না। আর কি,
পাঠ্যক্রমের সংগঠন খুব ইম্পর্টেন্ট বিষয়। আমরা যাদেরকে পড়াবো, যাদেরকে জানাবো, যাদেরকে শেখাবো, তারা কতটা নিতে পারবে, তাদের দক্ষতা, যোগ্যতা, তাদের গ্রহণের ক্ষমতা কতটা যদি না জানতে পারি, তাদেরকে কি পড়াবো, তাদের সিলেবাসে কতটা আনবো, কো কারিকুলার অ্যাক্টিভিটি কেমন হবে, এগুলো যদি না জানি তাদেরকে আমরা কিভাবে পড়াবো, কিভাবে শেখাবো। আর কি শিক্ষণ পদ্ধতি নির্ধারণ, অর্থাৎ আমরা যদি জানতে পারি যে আমার এ সেকশনের বাচ্চারা এই রকমের আর বি সেকশন তার বাচ্চারা এই রকমের, তাহলে বাচ্চাদের মানদণ্ড অনুযায়ী আমার যে টিচিং মেথড, স্ট্র্যাটেজি অফ টিচিং চেঞ্জ হবে। আমি যে লার্নিং ডিজাইন করে নিয়ে যাব, আমি যে লেসন প্ল্যান করে নিয়ে যাব, আলাদা আলাদা করে নিয়ে যাব, যাতে দুটো ভিন্ন ভিন্ন দলগত স্টুডেন্টরা আলাদা আলাদা ভাবে একটা জিনিসকে বুঝতে পারে। আর কি শিক্ষার্থীদেরকে শ্রেণীকরণ খুব ইম্পর্টেন্ট। ভালো বাচ্চাদেরকে একটা গ্রুপ আর খারাপ বাচ্চাদেরকে একটা গ্রুপ। খারাপ মানে হয়তো পড়াশোনার দিকে পিছিয়ে, এরকম করা যাবে না। এতে কি হবে, ভালোরা অনেক এগিয়ে যাবে, খারাপরা অনেক পেছিয়ে যাবে। তো তোমাকে দল গঠন করলে কেমন করতে হবে, স্কুলে গেলে চারটা ভালো বাচ্চা, চারটা খারাপ বাচ্চা। খারাপ ইন দ্যাট সেন্স বৌদ্ধিক দিক দিয়ে কিছুটা পিছিয়ে, এরকম খারাপ মানে অন্য সেন্সে আমরা যাব না। আর কি ব্যক্তিগত নির্দেশনা, অর্থাৎ ধরো কিছু বাচ্চা রয়েছে শ্রেণীকক্ষে তাদের শিক্ষা গ্রহণটা প্রপার হলো না, আমি 40 মিনিটের মধ্যে সমস্ত বাচ্চাকে একই রকম ভাবে পড়াতে পারবো না ক্লাসে। কেউ হয়তো তাড়াতাড়ি বুঝতে পারে, কেউ কিন্তু অনেক ধীরে বুঝতে পারে। যাদেরকে আমরা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলি, তাহলে তাদেরকে বিশেষ বিশেষ নির্দেশনা দানের জন্য, আলাদা আলাদা ভাবে নির্দেশনা জানানোর জন্য তাদেরকে জানতে হবে তারা বৌদ্ধিক স্তরের কোন স্তরটাতে রয়েছে। যদি না জানতে পারি, কখনোই কিন্তু আমরা তাদেরকে যথাযথভাবে শিক্ষা বা শেখানো কোনোটাই কিন্তু পারবো না। এরপরে আমরা পরের দিন বাকি যে